নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কল্পতরুর লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে টেলিভিশন পর্দার সামনে উপস্থিত থাকেন। আজকের দিনটা আমাদের কাছে সত্যি কল্পতরু, কারণ আজকের দিনটা সত্যিই মনের আশা পূর্ণ হওয়ার দিন। আর যে মানুষটি আপনাদের এই মনের আশা পূর্ণ করতে পারেন তিনি হচ্ছেন ইতিমধ্যেই কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, জাতীয় পুরস্কার প্রাপ্ত সুব্রত চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং বিজ্ঞানসম্মতভাবেই কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে থাকেন আপনার ভাগ্যের। আমি আপনি কেউই কিন্তু বিপদের ঊর্ধ্বে নই। জীবনে বিপদ কখন আসবে, কিভাবে আসবে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু আসলে কোন পথটা আমাদের সব থেকে বেশি কার্যকারী হবে এবং কোন পথে গেলে আমাদের সেই পথটা একটু সুগম হবে, যিনি এই সমস্ত কিছু একদম পুঙ্খানুপুঙ্খভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিচার করতে পারেন, তিনিই হচ্ছেন সুব্রত চক্রবর্তী। যে মানুষটি ইতিমধ্যেই কিন্তু লাখো মানুষের মনে জায়গা করে ফেলেছেন। সেই মানুষটার কথা কিন্তু আলাদাভাবে বিশেষ কিছু বলার নেই। আমরা প্রত্যেকেই, আপনারা জানেন যে আমরা যে কটা প্রোগ্রাম দাদার সাথে করেছি প্রত্যেকটা প্রোগ্রামই কিন্তু দাদার অনুরোধের প্রোগ্রাম। আপনারা যে সকল সমস্যাগুলো দাদাকে লিখে পাঠাচ্ছেন কিংবা সমস্যার সমাধান জানতে চাইছেন তার সূত্র ধরেই কিন্তু দাদা প্রত্যেকটা অনুষ্ঠান করে থাকেন শুধুমাত্র আপনাদের জন্য। এবং আজকে যে লাইভ ফোনের অনুষ্ঠানটা হচ্ছে এটারও কিন্তু সেই অন্যথা হবে না। আজকেও আমরা যে অনুরোধের প্রোগ্রামটা আপনাদের সামনে উপস্থাপন করছি সেটাও কিন্তু অত্যন্ত আপনাদের জন্য লাভজনক হবে বলেই আশা করা যাচ্ছে। দাদার পারমিশন নিয়ে আমি সেই নামগুলো আরেকবার বলে দিচ্ছি যারা এই প্রোগ্রামটার সম্বন্ধে জানতে চেয়েছেন এবং আপনার সমস্যার সমাধান জানতে চেয়েছেন। সেই নামগুলো হচ্ছে শিল্পী দেব পশ্চিম মেদিনীপুর থেকে, স্বরূপ ঘরুই নিউ টাউন থেকে, রাকেশ দত্ত নৈহাটি থেকে এবং দেবলীনা নন্দী রানাঘাট থেকে। আমরা আপনাদের প্রত্যেকটা প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ বিচার করব এবং দাদার কাছ থেকে তার সমাধান সূত্র জেনে নেওয়ার চেষ্টা করব। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও একবার আমরা স্বাগত জানিয়ে নেব সুব্রত চক্রবর্তীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। গ্লোব টিভির সকল দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভি দেখে চলেছেন। প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45 মিনিটে, প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30 মিনিটে, এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45 মিনিটে। এই সুন্দর অনুষ্ঠানটা আপনারা যে বাড়িতে বসে টিভিতে বা মোবাইলে লাইভ দেখছেন বা পরবর্তী ক্ষেত্রে ইউটিউবে হয়তো আপনারা পেয়ে যাবেন অনুষ্ঠানটা, যারা দেখছেন ঠিক আমার ক্যামেরার পেছনেই গ্লোব টিভির অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা কিন্তু অত্যন্ত কষ্ট সহযোগে আপনাদের অনুষ্ঠানটা পৌঁছে দিচ্ছেন। তাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান করা কখনোই সম্ভব নয়। তাই টেকনিশিয়ান দাদা ভাইদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, গ্লোব টিভি কর্তৃপক্ষকে শুভেচ্ছা ভালোবাসা জানাই, সঞ্চালনায় রয়েছে দিদিকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। তো অবশ্যই আজকেও যে বিষয়গুলো আলোচনা করব তাদের নামগুলো অবশ্যই ঘোষণা করেছে, তবে নামের সাথে সাথে আমি দিদিকে অনুরোধ করব আমি যখন আলোচনাটা আজকে শুরু করব তো সেই প্রত্যেকের যারা পাঠিয়েছে তাদের বিষয়গুলোকে যদি আমাকে একটু করে দিদি বলে দেন, আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। একদমই দাদা, আমরা একটু প্রথম থেকে শুরু করছি। একদম প্রথম যিনি রয়েছেন তিনি হচ্ছেন শিল্পী দেব পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি কিন্তু জানতে চেয়েছেন যে সবকিছু ঠিকঠাক করে দেখাশোনা করেই তার বিয়েটা হয়েছিল, কিন্তু আলটিমেটলি সেই বিয়েটা তার কোনো কারণে হয়তো ক্ষণস্থায়ী ছিল এবং দীর্ঘস্থায়ী হয়নি এবং আলটিমেটলি ফলাফল হচ্ছে ডিভোর্স। তো এইটা কেন একটু যদি বলেন আজকে। একদম। তো এখানে আজকে যারা 4 জনের নাম ঘোষণা হলো এবং প্রথম যিনি ছিলেন শিল্পী, তো তোমার ক্ষেত্রে যেটা বলার, দেখো প্রত্যেকটা চার্ট আমি ইন্ডিভিজুয়ালি দেখেছি। এবার আজকের বিষয়টাকে আমি যেটা সাজিয়েছি সেটা হচ্ছে এই ডিভোর্সের কেস কেন ঘটছে বা সম্পর্কে কেন ছেদ চলে আসছে এই বিষয়টার জন্য। এবার এখানে অনেকেই যারা প্রশ্ন করেছেন, বেশিরভাগ যারা রয়েছেন তারা বলছেন অনেকেই আমরা জটক বিচার করিয়েছি, মানে আমাদের জ্যোতিষশাস্ত্র মেনেই করা হয়েছে, এমন নয় যে জ্যোতিষশাস্ত্র মেনে করা হয়নি, কিন্তু তারপরেও কিন্তু তাদের ডিভোর্সের জায়গা দেখা দিয়েছে। এবার এখানে অনেকগুলো প্রশ্ন, কারণ আমি শিল্পীদের চার্টটাকে নিয়ে আমি দেখেছিলাম এবং আপনারা যারা প্রত্যেকে চার্ট পাঠান আমি কিন্তু প্রথমে আগে নিজে সেইগুলোকে দেখার চেষ্টা করি যে আপনি যে সমস্যা, আমি অবশ্যই প্রত্যেকে অনুরোধ করব যারা আপনাদের বিষয় জানতে চাইছেন আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ মেল করতে পারেন অথবা ডাইরেক্ট SMS করতে পারেন। আমার নাম্বারগুলো যে যাচ্ছে আপনি পাঠিয়ে রাখুন এবং আপনার ডেট অফ বার্থের পাশাপাশি সমস্যাটাও জানাবেন যে আপনার কী সমস্যা চলছে বা কোন বিষয়ে জানতে চাইছেন। তাহলে আমার সুবিধা হবে আপনার চার্টটাকে নিয়ে একটুখানি ডিটেলিং করে দেখা এবং তারপরে সেই বিষয়গুলোকে আলোচনা করা। তো শিল্পীকে যে বিষয়টাকে বলার, দেখো
তোমার চার্টের বা ইন্ডিভিজুয়ালি যারা আজকে পাঠিয়েছে তাদের নামগুলো যাদের ঘোষণা হয়েছে প্রত্যেকে একটু মন দিয়ে শুনবে, এবং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন একটা জটক বিচার করি সাধারণত কি হয় না, একজন পাত্র এবং পাত্রীর নিজস্ব প্রত্যেকের ডেট অফ বার্থ আমরা দেখি। এবার অনেকে এখানে একটা প্রশ্ন যেটা ভুল করে যে সেটা হচ্ছে কি ডেট অফ বার্থ সঠিক দেয় না, তাহলে তাদের ডেটা অ্যানালাইসিসটা কিন্তু সঠিক পাওয়া যায় না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, কারণ এখানে দেখা গেল পাত্রীপক্ষ বা পাত্রীপক্ষ কেউ একজন ডেটা ভুল দিয়েছে, তাহলে তাদের মধ্যে নিশ্চয়ই সেই জায়গাটা ভুল হবে, সেটা আমি আসছি না, সেটা তো সম্পূর্ণভাবে ভুল তথ্য। কিন্তু যারা সত্যিকারে দিয়েছেন, যাদের ডেটা বার্থটা সত্যিকারে প্রোভাইড হয়েছে, সেখানে আমাদের অষ্টকূট বিচারটা হচ্ছে। এবার অষ্টকূট বিচারের মধ্যে দেখা গেল যে মোটামুটি 8টা ভাবের জায়গা মোটামুটি ঠিকঠাকই রয়েছে, বা আমি যদি পয়েন্টসেও চলে যাই তথাগত জ্যোতিষ অনুযায়ী পয়েন্টসেও খুব ভালো রয়েছে, এবং বলা যায় রাজজটক। এবার বিষয়টা হচ্ছে কেপি সিস্টেম অনুযায়ী আমরা অনেক সময় দেখে নিই সপ্তমপতি স্টার লর্ড বা সাব লর্ড কি রয়েছেন, বা আদার্স যে চার্টগুলো অর্থাৎ তাদের লগ্নকুণ্ডলী, তাদের নবম ভাব, সপ্তম ভাব, একাদশ ভাব কিভাবে রয়েছে, বা চতুর্থ বা পঞ্চম ভাব কিভাবে রয়েছে। টোটাল জায়গাটাই দেখে নেওয়ার পর দেখা গেল সব কিছুই তো ভালো, রাশিগতভাবে, গণগতভাবে, নারীগতভাবে টোটালটাই ঠিক রয়েছে, বর্ণগতভাবে টোটালটাই, যোনি তারা সব ঠিক রয়েছে, তো অষ্টকূট ঠিক রয়েছে। তাহলে সেখানে একজন পণ্ডিত বা ওখানকার লোকাল যারা জ্যোতিষী বা ওখানকার স্থানীয় যারা জ্যোতিষী রয়েছেন তারা এত অ্যাপ্রুভ করে দিয়েছেন যে আপনার বিবাহ করতে পারেন। এবার দেখা গেল কারোর মধ্যে মাঙ্গলিক রয়েছে, বা কেউ মাঙ্গলিক যোগকে কাটিয়েও নিয়েছে, এটাও হতে পারে। এখনকার দিন মাঙ্গলিক নিয়ে তো মানুষ ভয় পায়। এবার অনেকে বলেন যে মাঙ্গলিক শিল্পীর ক্ষেত্রে যেমন মাঙ্গলিক, ওনার স্ত্রীও মাঙ্গলিক, তাহলে এখানেও অনেক যুক্তি দেখানো হয়, মাঙ্গলিকের বিয়ে চলে যায়, তাতে দুজনেরই কোনো প্রবলেম হয় না, সব ঠিক আছে। কিন্তু তারপরেও আজকে শিল্পী প্রশ্নটা রাখছে, আমার সমস্ত কিছু করার পরও আমি 3 থেকে 4 মাসও সংসার করতে পারিনি, আমাদের মধ্যে এতটাই প্রবলেম চলছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বিয়েটা ভুল, আমরা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করছি। তাহলে এই যে অ্যাপ্লাইটা করা হলো সেটা কেন? এবার এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে জ্যোতিষশাস্ত্র কি করলো, বা যিনি স্থানীয় জ্যোতিষ ছিলেন তিনি তো সবই দেন, তাহলে কি এখানে কিছু ভুল বিচার হয়েছে? বিচারটা এইখানে ভুল কোথা থেকে হয়? প্রথমত হচ্ছে আমরা যে বিষয়টাকে সবসময় অ্যাভয়েড করে যাই, বা জ্যোতিষশাস্ত্রের খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে এই 50টা চার্টকে বিচার বিশ্লেষণ না করা। খুব ভালো করে যারা আজকে অনুষ্ঠানটা দেখছেন গ্লোব টিভিতে, আমি তাদেরকে অনুরোধ করব যে ভালো করে বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন। আমাদের 50টা ইন্ডিভিজুয়াল যে চার্ট রয়েছে সেগুলোকে আমরা কিন্তু কখনোই বিচার বিশ্লেষণ করি না। এবার করি না বলে তথাকথিতভাবে আমরা শুধুমাত্র ওই ডেট অফ বার্থ ডেটা ফেলে আমরা তাদের ভাব সারণীগুলোকে দেখে নিয়ে আমরা তার অষ্টকোট বিচারটা করছি, আমরা তার সপ্তম প্রতি ভালো দেখছি, গণগতভাবে ভালো দেখছি, টোটাল জায়গাটাকে দেখে নিয়ে আমরা অ্যাপ্রুভেল করছি খুব ভালো। কিন্তু তার সত্ত্বেও কেন এই প্রবলেমটা তৈরি হলো? এর প্রধান কারণটাই হচ্ছে আমরা আনলাকি 13 বলে একটা কথা রয়েছে, আমরা অসময় কথি না যে আমাদের আনলাকি 13 বা 13, এই যে 13 নম্বর যে চার্ট, সেটা কি কখনো আমরা ভেবে দেখেছি? আমি আমার এই জ্যোতিষ পেশাতে যাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আমি দেখবেন প্রত্যেকের ক্ষেত্রে সম্পূর্ণ চক্রমটা করে রাখি। কেন সম্পূর্ণ চক্রমটা? কারণ আমার পক্ষে কখনোই সম্ভব নয় একজন মানুষ যখন চেম্বারে আসছেন তাকে 50টা চার্ট একসাথে করে দেওয়া সম্ভব নয়, কিন্তু যারা লাইভ কুষ্টি করছেন তাদের হয়তো ওখানে 50টা চার্টের কিছুটা মেলবন্ধন পাওয়া যায়, বা যারা কম্পিউটার কুষ্টি করেন সেখানে পাওয়া যেতে পারে। কিন্তু কখনোই একজন যখন জ্যোতিষীর কাছে আছে 50টা কুষ্টির একসাথে মেলবন্ধন করা যায় না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করি? সম্পূর্ণ চক্রমটা করি, এবং কর্মজীবনের সমস্যার জন্য আমি স্পেশালাইজেশন কর্ম বা কুবের চক্রমটা করি। কিন্তু এখানে মেন প্রশ্নটা হচ্ছে আপনার যে কোনো সমস্যার জায়গায় আমরা ওই আনলাকি 13 ত্রিশাংশ চার্ট বা 13 নম্বর চার্ট বা D13 চার্টটাকে কখনো কিন্তু দেখি না। তাহলে এই যে শিল্পী আজকে আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন এবং তার চার্টটা তার স্ত্রীর চার্টটা আমাকে একসাথে দিয়েছেন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে এই ত্রিশাংশ চার্টে দুজনের ক্ষেত্রে ভ্যারিয়েশনের অনেকগুলো প্রবলেম এসছে। প্রথম প্রবলেম যেটা, সপ্তম ভাব দুজনেরই কিন্তু মধ্যে একজনের ড্যামেজ রয়েছে। সেখানে চন্দ্র উভয়ের ক্ষেত্রে একে অপরের ক্ষেত্রে রাহু নক্ষত্র পেয়েছে। তার মানে কি সেখানে কোথাও গিয়ে দুজনের মনস্তত্ত্বকের মিল ঘটছে না। তার মানে আমরা শুধুমাত্র ওই D1 চার্ট, আমরা শুধুমাত্র ওই জটক বিচার,
আমরা শুধুমাত্র কেপি সিস্টেমে স্টার লট সাবলট দেখে বিবাহ জায়গাটা অ্যাপ্রুভ করলাম, কিন্তু আমরা কখনোই কিন্তু সেই ত্রিশাংশ চার্টটাকে দেখলাম না, যেখানে শিল্পীর দুজনেরই ক্ষেত্রে, শিল্পী তার স্ত্রীর ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা নির্দেশ দিচ্ছে। অর্থাৎ দুজনের ক্ষেত্রেই চন্দ্র রাহু যুক্ত, তার মানে মনস্তত্ত্বের কোনো মিলিয়ে আসবে না। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা এখনকার দিনে বৈবাহিক জীবনের বা দাম্পত্য জীবনের আগে এবং পরে যেটা মারাত্মক সমস্যা। এবং আজকালকার দিনে দেখা যায় যে বিবাহ হয়তো প্রহসনে হয়ে দাঁড়িয়ে গেছে, মানে অনেকে বলছেন বিয়ে করে লাভ কি, দুদিন পর তো আবার ডিভোর্স হয়ে যাচ্ছে, একজনের দেখে আরেকজন সেটা মনে করছে। তো সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ত্রিশাংশ চার্ট। তো শিল্পীর ক্ষেত্রে দুজনেরই ইন্ডিভিজুয়ালি চন্দ্র যেহেতু রাহুযুক্ত রয়েছে, এটাকে জ্যোতিষের ভাষায় গ্রহণযোগ বলা হয়, কিন্তু সেই গ্রহণযোগটা না ন্যাটাল চার্টে রয়েছে, না নবাংশ চার্টে রয়েছে, না অন্যান্য চার্টগুলোতে রয়েছে, শুধুমাত্র ত্রিশাংশ চার্টে দেখা গেছে। এবং সেখানে একে অপরের সপ্তম ভাব যদি দুর্বল অবস্থায় থাকে, মানে দেখা গেল দুজনের মধ্যে কারো একজনে দুর্বল থাকলো, দুজনে দুর্বল থাকলে তো খুবই সমস্যা, কারো যদি দুর্বল থাকে সেই জায়গাটার প্রতিকার প্রতিবিধান করা। দুর্বল মানে কি, দুস্থানগত হতে পারে, অশুভ নক্ষত্র দ্বারা বা গ্রহ দ্বারা পীড়িত হতে পারে, অথবা কিছুভাবে দেখা যাচ্ছে অশুভ গ্রহের এক্সপেক্ট বা দৃষ্টি হয়তো সেখানে পড়েছে, সেইগতভাবে সেই সপ্তম ভাব কিন্তু দুর্বল অবস্থাতে রয়েছে। তাহলে সেখানে তাদের কি করে সমস্যার সমাধান হবে, তাহলে এই প্রবলেমটা থাকবে। আমি বলার চেষ্টাটা করছি, যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনার যখন প্রবলেম চলে আসছে, ধরুন আজকে আপনি বিবাহ করছেন, তাহলে সেক্ষেত্রে আপনি সমস্ত জটক বিচার করার পরেও, ন্যাটাল চার্ট বিচার করার পরেও ত্রিশাংশ চার্ট, যেটাকে জ্যোতিষীর ভাষায় আনলাকি 13 যাই বলুন বা 13 নম্বর চার্ট, সেটাকে ভালো করে দেখে নিন উভয়ের ক্ষেত্রে সেখানে কোনো কিছু প্রবলেম রয়েছে কিনা। তার যদি সমস্যার সমাধান ঠিক করে করা যায়, সেখানে যদি ঠিকঠাক থাকে তাহলে সেটাকে অ্যাপ্রুভ করা দরকার, নাহলে সেখানে ক্যান্সেল করে অন্য কোনো পাত্র বা পাত্রীর সেখানে জটকটা দেখে নিয়ে বিবাহটা করা দরকার। এখন প্রশ্নটা হচ্ছে এই জায়গাটা ঠিক হবে কিনা। দেখো, এখানে ঠিক করতে গেলে উভয়ের ক্ষেত্রে কিছু প্রতিকার প্রতিবিধান প্রয়োজন রয়েছে, তবে আমার মনে হয় এটা দুজনকে নিয়ে এসে কাউন্সেলিং করানো, কিছু প্রতিকার প্রতিবিধানের জায়গাকে ঠিক করা, তবেই কিন্তু এই জায়গাটাকে ঠিক করা সম্ভব হয়। আমি পরবর্তী ক্ষেত্রে আরো কতগুলো চার্ট আসছে আলোচনায় আসবো। ফোনে কোনো বন্ধু এসেছেন, ফোনটা নিয়ে আলোচনায় আসছে। কলার উপস্থিত, নমস্কার, কে বলছেন? আমরা থেকে বলছি বাক্সারা। হ্যাঁ, আরেকবার বলবেন নামটা। আমার নাম হচ্ছে গৌতম দাস। হ্যাঁ, গৌতম বাবু, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানি। আপনার জন্ম তারিখ বলুন গৌতম বাবু। 8 আগস্ট। আরেকবার বলবেন। 18 আগস্ট 18 আগস্ট 1961। 1961 জন্ম সময়। আচ্ছা, জন্ম এবার সময় বলুন। বেলা 2:12। বেলা 2:12। আচ্ছা, দুপুর 2:12। জন্মস্থান বলবেন। নলাটি, বীরভূম। বীরভূম। এবার বলুন কি প্রশ্ন আছে। একটু ফিনান্সিয়াল ব্যাপারে, প্রফেশনাল ব্যাপারে জানতে চাই। আচ্ছা, দাদার প্রোগ্রাম দেখেছেন এর আগে গৌতম বাবু? হ্যাঁ, খুব ভালো লাগে, প্রোগ্রাম আমি দেখি, রোজই দেখি। ধন্যবাদ আপনাকে দাদা। আচ্ছা, আপনার 18 আগস্ট 1961 সাল, আপনি যে টাইমটা দিয়েছিলেন 14:12 দুপুরবেলা, ঠিক আছে? বীরভূম নলহাটির জন্ম, তাই তো? আচ্ছা, শুক্রবার ছিল দাদা। লগ্ন হচ্ছে ধনু আর রাশি হচ্ছে তুলা রাশি, জানা ছিল আপনার? হ্যাঁ, জানি স্যার, এটা জানা ছিল। আপনি যদি লগ্ন কুণ্ডলীটাকে একটু খেয়াল করেন, বৃহস্পতিটা আপনার রেট্রোগেট রয়েছে, শনিও রেট্রোগেট সক্ষেত্রগত, এবং রবিটা মূলত্রিকোণ অবস্থাতে রয়েছে। রবি হচ্ছে কেতুযুক্ত 1 ডিগ্রি পেয়েছে, অর্থাৎ মহানক্ষত্র পেয়েছে। বৃহস্পতি আবার রবি নক্ষত্র পেয়েছে, উত্তরাষাঢ় নক্ষত্র, এবং রাহু হচ্ছে যেটা পেয়েছে মহা বা কেতু নক্ষত্র। দেখুন, জন্মছকগতভাবে যেটা দেখা যাচ্ছে, শনি বৃহস্পতি আপনার লগ্ন থেকে দ্বিতীয় অবস্থান করছে, তৃতীয় কেতু, এবং একাদশভাবে চন্দ্র। এটা একটা জিনিস যেটা হতে পারে এই সময় ক্ষেত্রে রুলিং প্ল্যানেট অনুযায়ী আপনার সম্পূর্ণ চক্র দেখা যাচ্ছে কর্মজীবনে কিন্তু আপনার খারাপ নয়, কর্মজীবন আপনার তথাকথিতভাবে চলে যাচ্ছে, কিন্তু বর্তমানে আপনার যা দশা অন্তর্দশা যাচ্ছে তাতে কিন্তু আপনার অর্থনৈতিক জায়গায় এই সময় কিন্তু একটু টালমাটাল অবস্থা থাকবে, প্রথম। সেকেন্ডলি হচ্ছে দেখবেন কোনো পারিবারিক অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন, বা নিজেদের আত্মীয়ের মধ্যে কোনো সম্পর্ক হানি হতে পারে, এবং থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে শরীর স্বাস্থ্যগত একটা সমস্যা কিন্তু যেতে পারে। বুঝতে পেরেছেন? তো মেইনলি এই তিনটের মধ্যে সব থেকে বড় প্রবলেম যেটা, সেটা হবে কি অর্থনৈতিক জায়গায় সমস্যা। অর্থাৎ অর্থ বাড়িতে কিছুভাবে আসবে, আর্ন হবে, কিন্তু সেখানে কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যয়ের জায়গা থাকবে। এবং আপনার জন্মচার্টগতভাবে আমি দেখতে পাচ্ছি, যেহেতু সম্পূর্ণ চক্রমের নবমপতি একাদশপতি, আপনার মন যথেষ্ট ভালো, কর্মজীবনও ভালো, কিন্তু কর্মজীবনে আপনার প্রচন্ড স্ট্রাগল,
প্রচন্ড স্ট্রাগল, বুঝতে পারছেন তো? অর্থাৎ আপনি প্রচন্ড খাটেন, কিন্তু সেই অনুপাতে যে বেটার রেজাল্টটা পাওয়া দরকার সেটা কিন্তু সঠিকভাবে পান না, হ্যাঁ বুঝতে পেরেছেন তো? আপনি আপনার এই জায়গাটার জন্য যেটা আমি বলবো যে সম্পূর্ণ চক্রম মতে নবমপতির সঙ্গে তৃতীয়ের যে সংযোগ বা একাদশ সংযোগ সেটা রয়েছে, কিন্তু যেহেতু ষষ্ঠ ভাবের একটা সংযোগ রয়েছে, সেই নবমপতি ষষ্ঠের একটা সংযোগের যদি প্রতিকার প্রতিবিধান করে রাখেন, আদার্স কিছু প্রয়োজনই নেই আপনার। আপনি যথেষ্ট হ্যাপি থাকেন, অল্পতে সন্তুষ্ট থাকেন, আপনার মন যথেষ্ট ভালো, কিন্তু দেখবেন আপনি প্রচন্ড পরিমাণে কিন্তু ডিসিশন নিতে প্রচন্ড সমস্যা হবে আপনার। স্যার আমি প্রফেশনটা ভালো ছিল, ইদানিং খারাপ হচ্ছে, এটা কি এটা মেনলি প্রবলেমটা হচ্ছে আপনার যদি D38টা করা থাকে, আপনি দেখবেন সেখানে নবমপতি ষষ্ঠ যুক্ত, অর্থাৎ আপনি একটা সময় যতটা রেসপন্সিবিলিটি পেয়েছিলেন কাজ থেকে বা সম্মান পেয়েছিলেন, এখন সেই জায়গাটা কিন্তু অনেকটা তলানিতে ঠেকেছে। এটা যদি মেন ব্যাপারটা হচ্ছে কিছুটা তো দশা অন্তর্দশার একটা ব্যাপার রয়েছে। সেকেন্ডলি আপনার 9th হাউসের যে প্রবলেমটা, অর্থাৎ 6-এর সঙ্গে যে কানেক্টিভিটি, তার জন্য দেখা যাবে কি এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে খারাপ জায়গায় এগোচ্ছে আস্তে আস্তে আরো, বুঝতে পারছেন তো? তো এই জায়গাটাকে যদি পারেন ঠিক করে নিন, এটা যদি ঠিক হয় ফিনান্সিয়াল জায়গা ঠিক হবে, মেন্টালি জায়গা ঠিক হবে, পারিবারিক জায়গাটা উন্নতি ঘটবে। হ্যাঁ হ্যাঁ, যদি ঠিক করা যায় আপনার, দেখুন আপনার তো এটুকু আমি বুঝতে পারি যে আপনার বেশি চাহিদা নেই, আপনি খুব অল্পতে সন্তুষ্ট মানুষ, বুঝতে পেরেছেন? আপনি সহজ সারাশিদের এবং খুব সিম্পল লাইফস্টাইল লিড করতে ভালোবাসেন এবং স্পষ্ট বক্তা, বুঝতে পেরেছেন? এটা আপনার হচ্ছে ন্যাচারাল। কিন্তু এইটুকু বলতে পারি, যেহেতু D38 চার্টে নবমপতির ষষ্ঠ যুক্ত, তাহলে এই সামান্য একটা প্রতিকার, আদার্স কিচ্ছু প্রয়োজন নেই। আপনার আদার্স জায়গা বা সব দিক থেকে কখনো ঈশ্বর আপনাকে যে আশীর্বাদ ভালোবাসা যেটাই বলুন যা দিয়েছেন, তাতে আপনার কখনো অভাব আসবে না। কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা প্রবলেম হচ্ছে কর্ম জায়গাটার জন্য, কারণ কর্মের জায়গাটা অনেকটা ড্যামেজ হচ্ছে। এটাকে একটু ঠিক করে নেবেন দাদা। নিশ্চয়ই নিশ্চয়ই দাদা, এটা ঠিক করলে আমি এটুকু আশীর্বাদ, মানে ঈশ্বরের আশীর্বাদ বলতে পারেন, যে এটুকু আমি বলতে পারি যে আপনার সেই জায়গাটা অনেকটা ওভারকাম করে ফিনান্সিয়াল জায়গা এবং কর্মের জায়গাটা অনেকটা বেটার হবে। ঠিক আছে, ভালো থাকবেন। এবং 9-এর সঙ্গে 6-এর যে কম্বিনেশন, এটারই প্রতিকার দরকার। ঠিক আছে, আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অনুষ্ঠানের পরে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে মানুষটি 2024-এ HBT থেকে জ্যোতিষ মহাগৌরব সম্মানে ইতিমধ্যে ভূষিত এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত। দাদা কিন্তু প্রত্যেকটা সময় মনে করেন ওয়ান টাইম রেমেডি এবং লাইফ টাইম বেনিফিটে যিনি বিশ্বাসী, যিনি অল ইন্ডিয়া অ্যাস্ট্রো প্রামিস্তন্ত্র রিসার্চ সেন্টারে কিন্তু জ্যোতিষ শিক্ষক এবং আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচারেই কিন্তু দাদা সবসময় বিশ্বাস করে এসছেন। এবং দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছেন বিজ্ঞানসম্মতভাবে আপনাদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। যারা সত্যি সত্যি বিপদের মধ্যে রয়েছে, যারা সত্যি সত্যি বুঝে উঠতে পারছেন না সমস্যা আসলে সেই সমস্যা থেকে কি করে বেরোবেন, তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707058 নাম্বারে। এছাড়া কিন্তু এই নাম্বারেও আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা SMS এর মাধ্যমেও আপনার সমস্যা লিখে পাঠাতে পারেন। দাদা কিন্তু অবশ্যই সমাধানের চেষ্টা করবেন। তাছাড়াও কিন্তু আপনারা 9874207060 নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন আপনাদের যে কোনো রকম সমস্যার জন্য। এবং যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানেও কিন্তু ফোন করতেই পারেন। দাদা কিন্তু অবশ্যই আপনার সমস্যা শুনবেন এবং সমাধানের চেষ্টা করবেন। তাছাড়া যারা মেল করতে চাইছেন আপনার সমস্যা, তারাও কিন্তু মেল করতে পারেন subrata7070@gmail.com-এও কিন্তু আপনারা মেল করতে পারেন। তাছাড়া আপনারা দাদাকে কিন্তু পেয়ে যাচ্ছেন সোমবার শ্যামবাজারে, রবিবার এবং মঙ্গলবার গড়িয়া নাকতলাতে লাস্ট আর ফার্স্ট উইক, বুধবার দুর্গাপুর এবং বর্ধমানে, এবং বৃহস্পতিবার নৈহাটিতে ব্যারাকপুরে, এবং শুক্রবার কিন্তু পশ্চিম মেদিনীপুরে পাচ্ছেন, শনিবার হাওড়া বালিতে পাচ্ছেন। এছাড়া কিন্তু শিলিগুড়িতে, একদমই তাই, শিলিগুড়িবাসীর জন্যও কিন্তু দাদা সব সময় রয়েছেন। সেটা হচ্ছে 8 থেকে 14 তারিখ কিন্তু সেবকমোড় রত্নভান্ডার জুয়েলার্সে পেয়ে যাচ্ছেন। তাছাড়াও কিন্তু 15 থেকে 19 তারিখ হচ্ছে রত্নভান্ডার জুয়েলার্সে কিন্তু প্রত্যেক মাসেই শিলিগুড়িবাসী দাদাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনার জীবনে যে কোনো রকম সমস্যার জন্যই কিন্তু সদা সর্বদা প্রস্তুত সুব্রত চক্রবর্তী। দাদা আমরা আশা করছি যে আপনি উত্তরটা এখন দিলেন, সেটা হয়তো শিল্পীদের সাথে সাথে সরব ঘড়িও পেয়ে গেছে। আমাদের নেক্সট যে প্রশ্ন তিনি রেখেছেন তিনি হচ্ছেন মানে রাকেশ দত্ত নৈহাটি থেকে। তিনি বলতে চাইছেন দাদা
ওনার প্রথম বিবাহ হয়েছিল, সেটা ডিভোর্স হয়ে গিয়েছে, সেকেন্ড যিনি বিবাহ করেছেন সেটাতে সমস্যা চলছে, দেখা যাচ্ছে। রাকেশ দত্ত নৈহাটি থেকে, ওর চার্টটা আমি দেখছিলাম, সেখানে একটা সমস্যা হচ্ছে যেটা ওর সেকেন্ড ম্যারেজের একটা সংযোগ ছিল। আমি এর আগে বলেছি দ্বিতীয় বিবাহের যোগ কিভাবে হয়, সেটা নিয়ে আমি আলোচনা করেছি। তবে রাকেশের যে সেকেন্ড বিবাহ হয়েছে সেখানেও একটা সমস্যা দেখা দিচ্ছে, আন্ডারস্ট্যান্ড, কিন্তু কোনো কিছু এমন নয় যে সেপারেশন ভাবে রয়েছে তারা। দেখো এটাও ঠিক এই ত্রিশাংশ চার্টের কিছু জায়গা, বিশেষ করে দেখবে ত্রিশাংশ চার্টে আমাদের রিলেশনশিপ ধরা হয় দ্বিতীয় ভাবকে, তাই তো? তাহলে দ্বিতীয় ভাবে যদি কিছুভাবে রাহু, কেতু বা শনি অবস্থান করে যায়, এটা ভালো করে শুনবেন, যাদের ত্রিশাংশ চার্ট করা রয়েছে বা D13 করা রয়েছে, সেখানে যদি কিছুভাবে দেখতে পাওয়া যায় যে দ্বিতীয় ভাবে রাহু, কেতু বা শনির একটা সংযোগ রয়েছে, বা দ্বিতীয় পতির সঙ্গে রাহু, কেতু, শনির একটা এক্সপেক্ট পড়ছে বা দৃষ্টি পড়ছে, বা কিছুভাবে স্টারলট সাবলট ঘটভাবে যুক্ত হয়েছে, অর্থাৎ মোদ্দা কথা দ্বিতীয় পতির সঙ্গে রাহু, কেতু, শনির যখনই সংযুক্তকরণ হবে, সেখানে তাদের ক্ষেত্রে কি হয়, ডিভোর্স হবে না, কিন্তু সারা জীবন তাদের একটা খিটাখিটি লেগে থাকবে। দেখবেন অনেক স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অশান্তি হয়, আবার ঠিক হয়ে যায়, মানে এরা কখনো একে অপরকে ছেড়ে যাবে না, কিন্তু অশান্তি একটা বাতাবরণ তৈরি হয়ে থাকে। এটা অনেকের রিলেশনশিপ ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। তো এই জায়গাটা রাকেশের ক্ষেত্রে যেটা বেশি প্রবলেমেটিক, তো আমি বলবো দেখো তুমি অলরেডি একটা ডিভোর্সের জায়গায় হয়ে এসছো, তো সেখান থেকে একটা মানসিক আঘাত রয়েছে। এই রিলেশনশিপটাকে যদি আমরা এই দ্বিতীয় পতির রাহু, কেতু বা শনির, বিশেষ করে ওদের দুজনেরই ক্ষেত্রে রাহু, কেতু একজনের শনির কম্বিনেশন রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে, এই জায়গাটার যদি একটা সঠিক প্রতিবিধান করা সম্ভব হয়, এবং যারা দর্শকরাও শুনছেন অনেকের ক্ষেত্রেই প্রবলেম দেখা যায়, তারা কিন্তু D13 আপনি একটু কানেকশনটা দেখে নেবেন, রাহু, কেতু বা শনির কোনো সংযোগ রয়েছে কিনা, তাহলে কিন্তু এইটা অনেক সময় খিটাখিটি লেগে থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকজন রয়েছে, দাদা আমাদের সময় কিন্তু ভীষণ অল্প, তবুও হ্যাঁ না ফোনে নেই, তা আমরা একটু সমস্যার সমাধানটা শুনে নিই। দেবলীনা নন্দী উনি কিন্তু লিখেছেন ওনার প্রেমে কিন্তু সমস্যা হচ্ছে, প্রেমজ সম্পর্ক। দেখুন প্রেমজ সম্পর্ক নিয়ে একাধিক আলোচনা হয়েছে। দেবলীনা নন্দী, তুমি রানাঘাট থেকে বলছিলে, দেখো তোমার চারটা এবং তোমার যে প্রেমিকা তার চারটাও, প্রেমিকের চারটা দেখছিলাম, তো সেক্ষেত্রেও ঠিক একই। বিশেষ করে দেখবেন প্রেমজ সম্পর্ককে আমরা সবসময় পঞ্চম ভাবকে দেখে থাকি, ঠিক আছে? তাহলে এই ত্রিশাংশ চার্টে যাদের পঞ্চম পতির সঙ্গে বিশেষ করে অষ্টম বা 6, 8, 12 একটা সংযোগ থেকে যায় ত্রিশাংশ চার্টে, এবং এই পঞ্চম স্থান যদি কিছুভাবে ডিগ্রিগতভাবে ড্যামেজ থাকে, এবং পঞ্চমপতি যদি কিছুভাবে শত্রু গ্রহ দ্বারা পীড়িত হয়, বা অনেক সময় দেখতে পাওয়া যায় পঞ্চমপতি দশা অন্তর্দশা যাচ্ছে, কিন্তু যে দশার সঙ্গে অন্তর্দশাটা পাস করছে, মেন দশার সঙ্গে অন্তর্দশা, তার একটা ভ্যারিয়েশন ঘটছে। তবে দেবলীনাকে এটুকু বলতে পারি যে তোমাদের এটা জাস্ট দশার জন্য ঘটছে, বাট তোমাদের এটা দীর্ঘ, যে আমি চার্টগুলো দেখলাম বা ত্রিশাংশ চার্টে অন্যান্য জায়গা, অর্থাৎ দ্বিতীয় পতির সঙ্গে সপ্তম পতির সংযোগ খুব ভালো, দুজনের ক্ষেত্রে মঙ্গল খুব ভালো রয়েছে, তো আমার মনে হয় না আদার্স কিছু প্রবলেম হবে। মোটামুটি 1.5 বছর যে দশাটা যাচ্ছে, এটা কেটে গেলেই কিন্তু এই বিষয়টা ঠিক হয়ে যাবে। তো আমার মনে হয় এটার কোনো প্রতিবিধান প্রয়োজন নেই, তোমাদের মধ্যে এই জায়গাটা আরো ভালো বন্ডিং হতে পারে। তবে যদি পারো, মনে হচ্ছে এটা বেশি হচ্ছে, আমি যাওয়ার আগে একটা ছোট্ট টোটকা দিয়ে যাবো সবার জন্য। তো দেখবেন এই যে অনেকে আমাকে বলছেন, যারা SMS করেছেন বা হোয়াটসঅ্যাপ করেছেন, অনেকে বলছেন তাদের ছোট টোটকা দেবেন যাতে আমরা কিছুটা রেহাই পাই। যাদের রিলেশনশিপে প্রবলেম হচ্ছে তারা একটা কাজ করতে পারেন, এটা বিবাহের আগেও যারা মানে বিবাহ হয়তো হয়নি তাদের ক্ষেত্রেও করতে পারেন, বা যাদের বিবাহ হয়ে গেছে তারাও করতে পারেন। স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা যাদের মধ্যে অশান্তি চলছে, আপনারা একটা কাগজ নিন, ছোট কাগজ, সাদা কাগজ, কাগজের মধ্যে স্বামী স্ত্রী দুজনের উভয়ের নাম লাল কালিতে লিখে ফেলুন, এবং সেখানে একটা স্বস্তিক চিহ্ন দিয়ে দিন। স্বস্তিক চিহ্ন দিয়ে সেটাকে মুড়ে একটা ছোট্ট মধুর শিশির মধ্যে ওটাকে রেখে দিন, এবং 3টে সপ্তাহ এটা চেঞ্জ করবেন। অর্থাৎ মোটামুটি যেদিন করছেন সেখান থেকে আবার নেক্সট উইকে করে এটা 3টে সপ্তাহ করবেন। করার পরে ওটাকে আপনি জলাশয়ে ভাসিয়ে দেবেন। তাতে দেখবেন অনেকটা রিলেশনশিপ মধুর সম্পর্ক হয়। এবং যদি কোনো কিছু আদার্স এটা থেকেও যাতে টোটকাতে কোনো, অনেক সময় কি টোটকা কিন্তু দীর্ঘমেয়াদী কোনো ফল দেয় না, তো এটা একটা সাময়িক উপকার দিতে পারে। কিন্তু যদি আপনার ক্ষেত্রে কোনো প্রবলেম থাকে, যে স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম বা রিলেশনশিপ প্রবলেম আসে, তার জন্য কিন্তু অবশ্যই ভালো জ্যোতিষীর শরণাপন্ন হন, এবং আপনার যাকে পছন্দ তাকে দিয়ে ত্রিশাংশ চার্টকে আপনি বিচার করুন। কারণ ওই ট্র্যাডিশনগতভাবে D1 চার্ট আর জোটক বিচার কিন্তু একদম পূর্ণ হয়ে গেছে, কারণ এটা করে বহু মানুষের প্রবলেম হচ্ছে, যার জন্য কিন্তু বহু মানুষ আমাকে SMS করছেন। তো ত্রিশাংশ চার্টটা খুব ইম্পর্টেন্ট রিলেশনশিপের জন্য। ত্রিশাংশ চার্টটাকে ভালো করে বিচার বিশ্লেষণ করে তার যদি প্রতিবিধান করা যায়, যেমন ধরুন দেবলীনা নন্দী, ও SMS করেছে, ওদের কিন্তু জাস্ট দশার সমস্যা, দশাটা চেঞ্জ হয়ে গেলে তো আবার রিলেশনশিপ ঠিক হয়ে যাবে। তো এরকম কোনো কিছু ছোটখাটো বিষয় যদি থাকে আপনার টোটকাতেই কাজ হবে। কিন্তু যদি দীর্ঘমেয়াদী কোনো প্রবলেম থাকে, তার জন্য ত্রিশাংশ
পঞ্চাংশ চার্ট অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করলে আপনি অনেক ভালো থাকবেন। দাদা আজকে আজকের সময় নেই, মতন একদমই তাই, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আপনাদের সকলের সঙ্গে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। পরবর্তী এপিসোডে নমস্কার। আমরা নতুন কিছু বিষয় নিয়ে আবার উপস্থিত হব এবং যারা কিছু জানতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। একদম, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। সমস্যা হোক যতই জটিল,